বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ ও ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আমি নাজমা ইয়াসমিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। আজকে আমি বিবিএস সেকেন্ড ইয়ারের যে বিজনেস কমিউনিকেশন আছে তার থার্ড চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের থার্ড চ্যাপ্টার প্যাটার্নস অর টাইপ অফ কমিউনিকেশন। এই চ্যাপ্টারে যে সমস্ত টপিক নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে 1. What is mean by horizontal communication? 2. Importance of horizontal communication. 3. Method of horizontal communication. 4. Advantage of horizontal communication. 5. Limitation of horizontal communication. 6. Difference between horizontal communication and vertical communication. তাহলে আসো ছাত্রীরা, আমরা এখন দেখি সমান্তরাল যোগাযোগ বলতে কি বোঝায়। সংগঠনের কাঠামোর সমস্তরে অধিষ্ঠ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সংবাদ বা তথ্যের বিনিময়কে সমান্তরাল যোগাযোগ বলে। এইরূপ যোগাযোগে সংবাদ কোনো ঊর্ধ্বতন বা অধস্তনদের নিকট প্রেরণ করা হয় না, বরং সমপদের বা সমমর্যাদায় অধিষ্ঠ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সংবাদ বিনিময় ঘটায়। সংগঠনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে মূলত সমান্তরাল যোগাযোগটি সংঘটিত হয়ে থাকে। সমান স্তরগত মর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে সংগঠিত যোগাযোগকে মূলত সমান্তরাল যোগাযোগ বলে। ব্যবস্থাপনা পরিচালক যখন জেনারেল ম্যানেজার উৎপাদন এবং জেনারেল ম্যানেজার বিক্রয়ের মধ্যে যোগাযোগ করে, তখন কিন্তু সেটা সমান্তরাল যোগাযোগ হয়। অর্থাৎ পদমর্যাদার দিক দিয়ে সমান ব্যক্তির মধ্যে যে যোগাযোগ তাকে সমান্তরাল যোগাযোগ বলছে। ছাত্রীরা আসো এখন আমরা দেখি সমান্তরাল যোগাযোগের গুরুত্বটি কি বা এর ইম্পর্টেন্স কি। ইম্পর্টেন্স হচ্ছে যে সমস্ত গুরুত্বগুলো সংগঠিত হয় তা হচ্ছে: কার্যবলীর সমন্বয় সাধন, 2. ভুল বুঝাবুঝি হ্রাস করা যায়, 3. হচ্ছে সমস্যার দ্রুত সমাধান করা যায়, 4. দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে, 5. অনানুষ্ঠানিক সম্পদের উন্নয়ন ঘটায়, 6. তথ্য বিকৃতি রোধ করে থাকে, 7. পারস্পরিক বোঝাপড়া উন্নয়ন করে। তাহলে 1 নাম্বার কার্যবলীর সমন্বয় সাধন। সংগঠনের কার্যবলী তাদের প্রকৃত অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করা হয়ে থাকে। এরূপ বিভাগীয় কার্যক্রমে সুসমন্বিত সমন্বয় করার জন্য সংগঠনের সাফল্য নির্ভর করে থাকে। সমান্তরাল যোগাযোগের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থাপক যখন আন্তঃবিভাগীয় কার্যক্রম ঐক্য সৃষ্টি ও সমন্বয় বিধান করে থাকে, ফলে সাংগঠনিক লক্ষ্য অর্জনে সহজ হয়ে থাকে। 2. ভুল বুঝাবুঝি হ্রাস করা যায়। জটিল ও বৃহৎ সংগঠনের কাঠামোতে যখন সুষ্ঠু সমন্বয়ের দরকার হয়, তখন সরলরৈখিক ও পদস্থ কর্মীদের এই দুই ধরনের কর্মী নিয়োগ করা হয়ে থাকে। কার্যক্ষেত্রে এর উভয়ের মধ্যে দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কার্যত সমন্বয় যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সৃষ্ট দ্বারা ভুল বুঝাবুঝি অবসান ঘটানো সম্ভবপর হয়ে থাকে। সমস্যার দ্রুত সমাধান। যোগাযোগের এই সমান্তরাল যোগাযোগের মাধ্যমে যে সমস্ত সমস্যা থাকে তা খুব দ্রুতই সমাধান করা যায়, কারণ এই যোগাযোগে বার্তা দ্রুত আদান প্রদান করা সম্ভবপর হয়। ফলে এর মধ্যে সহজে এবং অতি দ্রুত যে কোনো জটিল পরিস্থিতি উত্তরণ ঘটানো যায় এবং সমস্যা সমাধান করা সম্ভবপর হয়। দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। সংগঠন কাঠামোয় সমস্তরে অধিষ্ঠ ব্যক্তিদের মধ্যে যে সমস্ত সমান যোগ্যতার অধিকারী থাকে, তাদের মধ্যে দক্ষতা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। তাদের মধ্যে কারো বিশেষ ক্ষেত্রে দক্ষতার যোগ্যতা বা বুদ্ধিমত্তা স্বল্পতা থাকতে পারে। এই অবস্থায় ব্যবস্থাপকগণ যখন নিজেদের মধ্যে মতামত, ধারণা, তথ্য ইত্যাদি বিনিময় করে, তখন তাদের নিজেদের মধ্যে দুর্বলতা দূরীকরণে সহায়তা হয়ে থাকে। অনানুষ্ঠানিক সম্পদের উন্নয়ন করা। সমান্তরাল যোগাযোগের পক্ষসমূহের মধ্যে পদমর্যাদাগত সম্পর্ক থাকায় তাদের তথ্যের সহজ ও সাবলীল বিনিময় ঘটে। এতে যোগাযোগের ভুল পক্ষগুলোর মধ্যে অনানুষ্ঠানিক সম্পর্ক বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক সংগঠন সুষ্ঠু ও অনুকূল কার্যপরিবেশ বিরাজ করে থাকে। তথ্য বিকৃতি রোধ।
সমান্তরাল যোগাযোগে সমস্তরের অধিষ্ঠ ব্যক্তিদের মধ্যে সরাসরি সংবাদ বা তথ্য বিনিময় ঘটে, ফলে যোগাযোগের ভুল পক্ষগুলোর মধ্যে এরূপ সরাসরি যোগাযোগের তথ্য বিকৃতি ও পরিশ্রুতি রোধ করা সম্ভবপর হয়। পারস্পরিক ভুল বোঝাপড়ার উন্নয়ন। কোনো প্রকার দ্বন্দ্ব বা সন্দেহ ছাড়াই সমান্তরাল যোগাযোগভুক্ত পক্ষসমূহের মধ্যে তথ্য বিনিময় ঘটে। এরূপ যোগাযোগের চ্যালেঞ্জের মাধ্যমে সমমর্যাদা সম্পন্ন ব্যবস্থাপকগণ তাদের সুবিধা মতো যে কোনো সময় যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ফলে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া উন্নয়ন ঘটে। পরিশেষে বলা যায়, অন্যান্য যোগাযোগ পদ্ধতির ন্যায় সমান্তরাল যোগাযোগ পদ্ধতি সাংগঠনিক কার্যক্রমকে সুষ্ঠু সম্পাদন এবং লক্ষ্য অর্জনে ব্যাপক ভূমিকা রেখে থাকে। এখন আমরা দেখব সমান্তরাল যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলো কি, অর্থাৎ যে সমস্ত মাধ্যমগুলো যোগাযোগে দেখা যায় সেগুলো হচ্ছে মৌখিক যোগাযোগ ও লিখিত যোগাযোগ। মৌখিক যোগাযোগ বলতে আমরা বুঝি মৌখিকভাবে সম্পাদিত সমান্তরাল যোগাযোগকে সর্বাপেক্ষা অধিক কার্যকরী সমান্তরাল যোগাযোগ বলা হয়ে থাকে। সামনাসামনি কথোপকথনের মাধ্যমে টেলিফোনে আলাপ আলোচনা, সভা সাক্ষাৎকার, সেমিনার, কনফারেন্স ইত্যাদি সমান্তরাল যোগাযোগে সর্বাধিক ব্যবহৃত মৌলিক পদ্ধতি। লিখিত পদ্ধতি সমান্তরাল যোগাযোগে লিখিতভাবে সংগঠিত হতে পারে, যেমন চিঠি, মেমো, প্রতিবেদন ইত্যাদি সমান্তরাল যোগাযোগে লিখিত পদ্ধতি। পরিশেষে বলা যায়, সর্বোপরি সমান্তরাল যোগাযোগকে মৌখিক পদ্ধতিতে সংগঠিত হয়ে থাকে, তবে গুরুত্বপূর্ণ সংবাদ বিনিময়ে মাঝে মাঝে লিখিত পদ্ধতিতে সমান্তরাল যোগাযোগ হয়ে থাকে। এছাড়া সমান্তরাল যোগাযোগ ইশারা, অঙ্গভঙ্গি, নীরবতা ইত্যাদি শব্দ বহির্ভূত পদ্ধতির মাধ্যমেও কিন্তু সংগঠিত হয়ে থাকে। এখন আমরা দেখব সমান্তরাল যোগাযোগের অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো কি। সংগঠনের কার্যকলাপের সুষ্ঠু সম্পাদন এবং আন্তঃবিভাগীয় সমন্বয় সাধনে সমান্তরাল যোগাযোগের ভূমিকা অপরিহার্য। যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সমান্তরাল যোগাযোগে তা হচ্ছে: 1. সমন্বয়। সাংগঠনিক কার্যক্রমে বিভিন্ন বিভাগ বা দল বিভক্তি করে সম্পাদন করা হয়ে থাকে। সমান্তরাল যোগাযোগের মাধ্যমে বিভিন্ন বিভাগীয় কার্যক্রমের মধ্যে সহজে সমন্বয় সাধন করা সহজ হয়ে থাকে, ফলে সংগঠনের লক্ষ্য অর্জন সহজতর হয়ে ওঠে। ভুল বোঝাবুঝির অবসান। সাংগঠনিক পরিবেশের ব্যবস্থাপক ও কর্মীদের মধ্যে দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি থাকে, ঝগড়া ইত্যাদি নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু সমান্তরাল যোগাযোগে এই ধরনের ভুল বোঝাবুঝির সুযোগ কমে যায়। এছাড়াও যোগাযোগে স্বাভাবিকভাবে কাজ করতে পারে, ভুল বোঝাবুঝির সহজে অবসান ঘটতে পারে। দলীয় প্রচেষ্টার জোরদারকরণ। সাংগঠনিক লক্ষ্য অর্জনে দলীয় প্রচেষ্টা ও চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। সমান্তরাল যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপক ও কর্মীদের মধ্যে বিরাজমান দ্বন্দ্ব, মতৈক্য এবং মতামতের যে পার্থক্য ইত্যাদি সহজে দূর করা যায় এবং একমতের হয়ে কাজ করতে সহজতর হয়ে থাকে। আন্তঃবিভাগীয় যোগাযোগ সম্পাদন করা। সমান্তরাল যোগাযোগে সংগঠনের কাঠামোয় একই স্তরে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের মধ্যে সংগঠিত হয়। এতে বিভিন্ন বিভাগীয় ব্যবস্থাপকগণ পারস্পরিক যোগাযোগে লিপ্ত হয়ে আন্তঃবিভাগীয় যোগাযোগ সুসম্পন্ন করে থাকে। অনানুষ্ঠানিক যোগাযোগের সুবিধা অর্জন। সমান্তরাল যোগাযোগে অনানুষ্ঠানিক প্রকৃতির হওয়া সত্ত্বেও সংবাদ প্রেরণ এবং প্রাপকের সময়স্তরে অধিষ্ঠিত হয় বলে অনানুষ্ঠানিক যোগাযোগে কিছুটা সুবিধা ভোগ করে থাকে, ফলে যোগাযোগ ফলপ্রসূ হয়ে থাকে। তথ্যের বিকৃতিমুক্ত যোগাযোগ। বিকৃতিমুক্ত যোগাযোগ। সমান্তরাল যোগাযোগে সংবাদ প্রেরক এবং প্রাপকের সরাসরি তথ্য বিনিময় হয়ে থাকে, ফলে এরূপ যোগাযোগে তথ্য বিকৃতি বা ভুল বোঝাবুঝির অবসান ঘটে থাকে। কার্যক্ষেত্রে গতিশীলতা আনয়ন করা। সমান্তরাল যোগাযোগের মাধ্যমে সামগ্রিক সাংগঠনিক সহযোগিতামূলক মনোভাব, দলীয় প্রচেষ্টা উন্নয়ন ঘটে, ফলে সাংগঠনিক কার্য সম্পাদনের গতিশীলতা বৃদ্ধি করে থাকে। পরিশেষে বলা যায়, সাংগঠনিক সাফল্য অর্জনে সমান্তরাল যোগাযোগের ভূমিকা একান্ত অপরিহার্য। আধুনিক, জটিল ও বৃহদায়তন ব্যবসা জগতে সমন্বিত প্রয়াসে জোরদার এবং কার্যক্রমকে সুষ্ঠু সম্পাদন, সমন্বয়, নিয়ন্ত্রণে সমান্তরাল যোগাযোগ একটি
খুব গুরুত্বপূর্ণ কাজ হিসাবে দেখা যায়। ছাত্রীরা, এখন আমরা দেখব সমান্তরাল যোগাযোগের যে অসুবিধা বা লিমিটেশনগুলো রয়েছে। সাংগঠনিক কার্যক্রমে সুষ্ঠু সম্পাদনের জন্য যোগাযোগের ব্যাপক অবদান রয়েছে। এর একচেটিয়া যেমন সুবিধা রয়েছে, সেমনি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সীমাবদ্ধতাগুলো হলো এক, শত্রুতাপূর্ণ বা প্রতিযোগিতামূলক মনোভাব। সমান্তরাল যোগাযোগের সাংগঠনিক কাঠামোতে সমমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গের মধ্যে সংগঠিত হয়। তাদের মধ্যে যদি কোনো রকম শত্রুতাপূর্ণ বা অশুভ প্রতিযোগিতা থেকে থাকে, তা কাজে ব্যাঘাত ঘটে থাকে। তারা একে অন্যকে সঠিক সংবাদ থেকে বঞ্চিত করার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে প্রকৃত তথ্য গোপন করে থাকে। আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব, প্রেরক ও প্রাপকের মধ্যকার উভয় সম্পর্কের সমান্তরাল যোগাযোগের সফলতা পূর্বশর্ত। কার্যক্ষেত্রে তাদের মধ্যে যদি কোনো অবিশ্বাস, দ্বন্দ্ব বা সন্দেহ বিরাজ করে থাকে, তাহলে সমান্তরাল যোগাযোগ সঠিকভাবে করা সম্ভবপর হয় না। অধিক বিশেষায়ন, সাংগঠনিক বিভাগসমূহে যদি অধিক মাত্রায় বিশেষায়িত হয়ে থাকে, তাহলে বিভাগগুলো অন্য বিভাগের কর্মীদের সাথে যোগাযোগ করার প্রয়োজন অনুভব করে না। ফলে সমান্তরাল যোগাযোগে বার্তা প্রবাহে বিঘ্ন ঘটে। শীর্ষ ব্যবস্থাপকদের সহযোগিতার অভাব বা মনোভাব দেখা যায়। অনেক ক্ষেত্রে শীর্ষ ব্যবস্থাপকগুলো সমান্তরাল যোগাযোগে নিষ্পান হয়ে থাকে। তারা কর্মীদের মধ্যে যোগাযোগ নিয়ে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করে, ফলে প্রতিটি হুমকির দেখা দেয়। উলম্ব যোগাযোগের পদ্ধতির প্রতি অবহেলা, সমান্তরাল যোগাযোগের প্রতি অধিক গুরুত্ব আরোপের মাধ্যমে সমান্তরাল যোগাযোগে যে ঊর্ধ্বগামী ও নিম্নগামী যোগাযোগের বিকল্প হিসেবে দাঁড় করায়, ফলে সংগঠনের কাঠামোতে উলম্ব যোগাযোগের অবহেলিত হয়ে থাকে। পরিশেষে বলা যায় যে এই সমস্ত যে অসুবিধাগুলো রয়েছে, সেগুলো যদি দূর করা সম্ভবপর হয়, তাহলে সমান্তরাল যোগাযোগ যে উদ্দেশ্যে গঠিত হয়, সেটি সঠিকভাবে কার্যকরী হবে। ছাত্রীরা, এখন আমরা দেখব সমান্তরাল যোগাযোগ ও উলম্ব যোগাযোগের মধ্যে পার্থক্য কী। সমান্তরাল ও উলম্ব যোগাযোগের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান। যে সমস্ত পার্থক্যগুলো রয়েছে তা হচ্ছে: এক, অর্থ। সাংগঠনিক স্তরগুলো অধিষ্ঠ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সংগঠিত হয় বলে যোগাযোগ সমান্তরালভাবে হয়ে থাকে। এছাড়া উদ্দেশ্যের পার্থক্য রয়েছে, তথ্য প্রবাহের পার্থক্য রয়েছে, তারপরে হচ্ছে আনুষ্ঠানিকতার মাত্রা বেশি, যোগাযোগ পদ্ধতি, তথ্য বিকৃতি, যোগাযোগ রেখার দীর্ঘতা, এ সমস্ত পার্থক্যগুলো বিদ্যমান হয়ে থাকে। তাহলে ছাত্রীরা, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, সুস্থ